ছাত্রীরা, আজকে আমরা ইলেকট্রনিক্সের একদম শেষ অংশে পৌঁছে গেছি। আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষে যেটুকু অংশ বাকি আছে, অর্থাৎ একটা অ্যাম্প্লিফায়ার হিসাবে কিভাবে ট্রানজিস্টর কাজ করে, একটা সুইচ হিসাবে ট্রানজিস্টরের কার্যকারিতা এবং একটা অসিলেটর হিসেবে একটা ট্রানজিস্টর কীরকমভাবে ক্রিয়াশীল সেই সংক্রান্ত আমরা আজকে পড়ব, সার্কিটগুলো দেখব। আর যেটা রয়েছে লজিক গেট রয়েছে এবং দু রকমের যে নাম্বার সিস্টেম অর্থাৎ বাইনারি সিস্টেম, ডেসিমাল সিস্টেম, এগুলোর একটার থেকে আরেকটা ট্রান্সফরমেশনগুলো আমরা আজকে শিখব। তাহলে চলো আমরা শুরু করি। দেখতেই পাচ্ছ বিবর্ধক হিসাবে ট্রানজিস্টর, তার একটা সার্কিট আমি এঁকে রেখেছি, যেখানে একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং এই এনপিএন ট্রানজিস্টরের যে মোডটা, যেটা আমরা আগের সপ্তাহে শিখেছি বিভিন্ন মোডে ট্রানজিস্টর ক্রিয়াশীল হয়, সেখানে আমরা দেখতেই পাচ্ছি ই কে আর্থিন করা আছে, তার মানে এখানে হচ্ছে সিই মোড। ঠিক আছে, কমন এমিটার মোড, অর্থাৎ এমিটারকে বেস আর এমিটার নিয়ে ইনপুট, বেস আর এমিটার আর কালেক্টর নিয়ে আউটপুট সার্কিট তৈরি হয়েছে। এবং এখানে আমরা যেটা পড়তে চাইছি বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার, কথাটার অর্থ কি যদি আমরা প্রথমে একটু ভালো করে বুঝে নিই। অ্যাম্প্লিফাই করা মানে হচ্ছে কোনো কিছু যেটা ইনপুটে দেয়া হবে, কোনো একটা ভোল্টেজ, তাকে অনেক বৃহৎ আকারে তার পরিমাণকে বাড়িয়ে আউটপুট থেকে আমরা পাবো। তাহলে কি হচ্ছে বিষয়টা, আমি এটা ক্ষুদ্র সিগন্যাল দিয়ে, ক্ষুদ্র ভোল্টেজের সিগন্যাল দিয়ে আমি একটা বড় আকারের আউটপুট ভোল্টেজ পাচ্ছি। এবং এই কাজটা এখানে শুধু ভোল্টেজ আমরা অ্যাম্প্লিফাই করছি না, এখানে ইনপুটে আমি একটা ক্ষুদ্র সংকেত এসি সিগন্যাল যদি দিই, তার ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ দুটোই কিন্তু সেক্ষেত্রে অ্যাম্প্লিফাই হবে, অর্থাৎ দুটোই কিন্তু বিবর্ধন, বেশি মানের আমরা তড়িৎ প্রবাহ ও বেশি মানের ভোল্টেজ আমরা পাবো। এবং এখানে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ফলে এর ক্ষমতাও কিন্তু অনেক বেশি বাড়বে, অর্থাৎ যে ক্ষমতা আমরা এখানে ইনপুটে দিচ্ছি, আউটপুটের ক্ষমতা অনেক বেশি হবে। এবং এই যে মোড, এই সিই মোড যে বিবর্ধন পাচ্ছি, সেই বিবর্ধনটা কিন্তু বহু কাজে ব্যবহার করা হয়। যেখানে অ্যাম্প্লিফিকেশন প্রয়োজন, যেখানে অল্প দিয়ে বেশি মাত্রায় আমার ক্ষমতা প্রয়োজন, সেখানে কিন্তু এই কনফিগারেশনে আমরা এই সার্কিটটাকে ইউজ করব। তাহলে আমরা একটু সার্কিটটা দেখে নিই। আরও একটা কথা, যে ইনপুট সিগন্যাল আমি দেব, আউটপুট সিগন্যালে যেটা পাবো, অর্থাৎ একটা এসি সিগন্যালই আমি আউটপুটে পাবো, কিন্তু তার যে ফেজ, অর্থাৎ এর যা ফেজ হবে আর আউটপুট সিগন্যালের যে ফেজ হবে, সেটা কিন্তু পরস্পরের সঙ্গে পাই ফেজ ডিফারেন্সে থাকবে, অর্থাৎ প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার দশা পার্থক্য সবসময় হবে পাই, বিপরীত দশায় কিন্তু আমি আউটপুট ভোল্টেজকে পাবো। তাহলে দেখো, আমরা যদি একটু কনফিগারেশনটা দেখে নিই সার্কিটটা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইনপুট সার্কিটে একটা আরবি উচ্চ মানের রোধ ব্যবহার করা হয়। আরবিটা হচ্ছে একটা হাই রেজিস্ট্যান্স। আর কি, একটা আরবির সঙ্গে ভিবিবি হচ্ছে বায়াস ভোল্টেজ, বেসকে বায়াসিং করা হচ্ছে, বা ইনপুট সার্কিটকে এমিটার এবং বেসের যে সার্কিট, যাকে আমরা ইনপুট সার্কিট বলছি, তাকে আমরা ফরওয়ার্ড বায়াসিং এ রাখছি। তাহলে ফরওয়ার্ড বায়াসিং এ মানে এটা পি, এটা এন, পি কে পজিটিভ, এন কে নেগেটিভ, এটা বলার দরকার নেই। তার মানে আমরা ইনপুট সার্কিটকে যে ফরওয়ার্ড বায়াসিং দিচ্ছি, যে বায়াস দিচ্ছি, তাকে আমরা ভিবিবি বলছি। এবং আরবি আর ভিবি পরস্পরের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। তাদের সঙ্গে একটা ইনপুট ক্যাপাসিটার রয়েছে সি ইনপুট, এবং একটা ইনপুট সিগন্যাল দেওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এরপর আমি আউটপুটে চলে যাই। আউটপুটে কি আছে, আউটপুট সার্কিটে এমিটারের সঙ্গে একটা রোধ আরসি এবং একটা আউটপুট ক্যাপাসিটার। সেই আউটপুট ক্যাপাসিটারটা হচ্ছে সিও নাম দিয়েছি, সেটা শ্রেণী সমবায়ে যুক্ত। আর ভিসিসি ভোল্টেজ, যে ভোল্টেজটা একে রিভার্স বায়াসিং করছে, সেই ভোল্টেজটা দেয়া হয়েছে। আর C0 বা CO থেকে আমরা আউটপুট ভোল্টেজটা পাবো। তাহলে সি ইন দিয়ে আমরা বেসে একটা ইনপুট সিগন্যাল দেব, এবং সি আউটপুট থেকে বা CO থেকে আমরা আউটপুট ভোল্টেজটা ফিরে পাবো। এবং এই দুটো ভোল্টেজের মধ্যে কি হবে, পাই হচ্ছে ফেজ ডিফারেন্স। এরপর আমরা যদি একটু ভালো করে দেখি, প্রথমেই আমি একটা সিগন্যাল দিলাম, এবং সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে যে তড়িৎ প্রবাহগুলো শুরু হবে, একটা হচ্ছে বেস কারেন্ট,
একটা হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি, আউটপুট কারেন্ট যেটাকে আমরা ইনপুট কারেন্ট বলবো, আর খুব ক্ষুদ্র আইই কারেন্ট আমরা পাবো। তাহলে এখানে এই সবগুলো যদি আমরা একটুখানি কারশফস ল অনুযায়ী লিখি তাহলে দেখো কি পাওয়া যায়। এখানে আউটপুট ভোল্টেজকে আমরা কি লিখতে পারি, ভি আউটপুট, একে আমরা লিখতে পারি আইসি, আরসির মধ্যে দিয়ে আইসি কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে ভি সিসি মাইনাস আইসি ইন্টু আরসি, ঠিক আছে। তাহলে এই যে আইসি ইন্টু আরসি ভিসিসি মাইনাস লিখলাম, এটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজটাকে আমরা এইভাবে লিখতে পারি। নেক্সট হচ্ছে এইখানে যে ভিসিসির ভ্যালুটা আমি এখানে লিখলাম, ভিসিসি কি একটা ডিসি ভোল্টেজ, কারণ আমি ওই সার্কিটটাকে, আউটপুট সার্কিটটাকে একটা বায়াসিং দিচ্ছি, সেটা হচ্ছে ভিসিসি ব্যাটারির সাহায্যে। তাহলে ভিসিসির একটা যে 5 ভোল্টের একটা ব্যাটারি হোক বা যে কোনো ভোল্টেজ, সেটা একটা নির্দিষ্ট, এর ভ্যালুটা ফিক্সড, ফলে সেই ডিসি ফিক্সড ভ্যালুটা কখনোই C0 দিয়ে যাবে না, আউটপুটে যাবে না। তার ফলে আমরা ভিসিসিটাকে ওখানে ওর কোনো ভূমিকা নেই, অর্থাৎ ভিসিসিটা ইনপুট, যেহেতু ওটা একটা কি বলবো, ওটা C0 দিয়ে যেতে পারবে না আউটপুটে, ফলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ V0 সমান সমান মাইনাস আইসি ইন্টু আরসি। তাহলে দেখতেই পাচ্ছি আউটপুট যে ভোল্টেজটা আমরা পাবো, যেটা একটা এসি ভোল্টেজ, যেটা কিন্তু একটা নেগেটিভ সাইন যুক্ত, এবং এই নেগেটিভ সাইনের ইমপ্লাইজ কি না, এটা আমাদের বলে দিচ্ছে যে একদম প্রাথমিক যে সিগন্যাল বা এসি সিগন্যাল, ইনপুট সিগন্যাল, সেটার সঙ্গে আউটপুট সিগন্যালের একটা ফেজ ডিফারেন্স, মানে বিপরীত ফেজ ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। এখানে আমরা সেটাই বললাম। এবারে এটাকে যদি আমরা আমরা তড়িৎ প্রবাহ বিবর্ধক গুণাঙ্ক, তড়িৎ প্রবাহ বিবর্ধক গুণাঙ্ক, অর্থাৎ ইনপুট আর আউটপুট যে কারেন্ট, তাদের যে রেশিও, আমি ইনপুটে একটা কারেন্ট পেয়েছি, আউটপুটে একটা কারেন্ট পেয়েছি, আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট, এই যে রেশিওটা, একে আমরা বলছি বিবর্ধক, তড়িৎ প্রবাহ বিবর্ধক। তাহলে আমরা যদি তড়িৎ প্রবাহ বিবর্ধক বিটা লিখি, তাহলে বিটা ইজ ইকাল টু আমরা লিখতে পারি আইসি বাই আইবি। তাহলে এখান থেকে আমি আইসির পরিবর্তে কি লিখতে পারি দেখো, তাহলে V0 সমান সমান আমরা লিখতে পারি মাইনাস বিটা ইন্টু আইবি ইন্টু আরসি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 1 নম্বর একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, এটা আমাদের পরে ইনপুট আউটপুট রোধ যখন বের করব আমাদের কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট আমরা কি লিখতে পারি, আমরা এখন যেটা দেখলাম যে এই যে ইনপুটের যে কারেন্ট, ইনপুট যে রেজিস্ট্যান্স রয়েছে, এখানে আরবি হচ্ছে একটা রেজিস্ট্যান্স যোগ করা আছে, কিন্তু এর ভেতরেও তড়িৎ প্রবাহ একটা রেজিস্ট্যান্স পাবে, একটা বাধা পাবে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা RIN দিয়ে লিখবো, অর্থাৎ ইনপুটের যে রেজিস্ট্যান্স ওখানে তৈরি হবে সেটা হচ্ছে RIN। তাহলে RIN এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, সেটা কি হবে, ইনপুট যে কারেন্ট, ইনপুটে কে কে আছে দেখো, ইনপুটে রয়েছে বেস আর এমিটার, তাহলে বেস এমিটারের ভেতরে যে ভোল্টেজ ড্রপ তৈরি হবে, তার সঙ্গে কি হবে না, কারেন্টের যে রেশিও, অর্থাৎ V বাই I, সেটাই হয়ে যাবে R ইনপুট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, VBE ডিভাইডেড বাই IB, এটাই হয়ে যাচ্ছে তোমার RIN এর ভ্যালু। এইবার আমরা কি জানি, আমরা যদি কারশফস ল অ্যাপ্লাই করি, আমরা লিখতে পারি না IB ইজ ইকাল টু IC প্লাস IE, তাই না। তাহলে IC আর IE এর যোগফলই হচ্ছে IB। এইবার এখানে আমরা যদি IC আর IE পেলাম, এখানে যদি আমরা এই IE এর পরিবর্তে এখানে যে IE টা লিখেছিলাম, IC, আচ্ছা আমরা উল্টো লিখলাম, IE টাকে লিখছি, তো এমিটার হচ্ছে কমন, তাহলে IE ইজ ইকাল টু লিখতে পারি IB প্লাস IC, IC আর IB মিলেই হচ্ছে IE তৈরি হচ্ছে। তাহলে দেখো IE টাকে আমরা কি লিখছি, IE টাকে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দেখো IB আর এই IC এই যে ভ্যালুটা বিটা দিয়ে, সেটা যদি আমরা প্রকাশ করি কি লিখবো বলো, IB ইন্টু বিটা। তাহলে দুটো থেকে কি কমন, IB কমন, তাহলে 1 প্লাস বিটা।
তাহলে এই আইইর পরিবর্তে আমি পেলাম আইবি ইন্টু 1 প্লাস বিটা। ঠিক আছে, আর কি এখান থেকে আমরা যদি লিখি যে আইবি সমান সমান এই অংশটা থেকে আইবি সমান সমান আমরা পেয়ে যাচ্ছি আইই ডিভাইডেড বাই বিটা প্লাস 1 বা 1 প্লাস বিটা আমরা লিখতে পারি। এইবারে এই যে আইবির ভ্যালুটা আমি যদি এইখানে বসিয়ে দিই আর ইনপুটে বসিয়ে দিই তাহলে তার কি ভ্যালু পাচ্ছি আমরা দেখে নিই। কিচ্ছু না, শুধু পরপর আমাকে এই সার্কিট ধরে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে আমি আইভির ভ্যালুটা এখানে বসাচ্ছি, আমি আর ইনপুট পাবো। তাহলে আর ইনপুট সমান সমান দেখো আইই ডিভাইডেড বাই আর ইনপুট সমান সমান ভি বিই ডিভাইডেড বাই আইবির ভ্যালু হচ্ছে আইই, আর বিটা বাই বিটা প্লাস 1টা উপরে উঠে যাবে, তাহলে বিটা প্লাস 1। তাহলে এই অংশটা আবার কি দেখো, এটা সমান সমান হচ্ছে ভিবি বাই আইই, সরি এটা আইই, ভিবি বাই আইই, এটা কি হয় ভিবিটা কি বিই বাই আইই। এই যে অংশটা ভিবি বাই আইই এটা হচ্ছে তোমার এমিটার রোধ, এমিটারের রোধ, এটাকে বলা হচ্ছে নিঃসারক রোধ। ঠিক আছে, আর ই আর স্মল ই দিয়ে লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, এটা হচ্ছে আর স্মল ই ড্যাশ বিটা প্লাস 1, বা কেউ আর ই দিয়েও লিখতে পারে। এইবার বিটা যেহেতু অ্যাম্পলিফায়ার কোএফিশিয়েন্ট, অর্থাৎ কত গুণ অ্যাম্পলিফাই করছে কারেন্টকে, ফলে বিটার ভ্যালু কিন্তু একের থেকে সব সময় বড়, অনেক বড়। বিটা অলওয়েজ মাছ গ্রেটার দেন 1 হয়। তাহলে এই 1টাকে যদি নেগলেক্ট করি তাহলে আর ইনপুটের নতুন একটা ভ্যালু আমরা লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বিটা ইন্টু আর ই ড্যাশ। ঠিক আছে, তাহলে এইটা আমরা মনে রাখবো যে আমরা এটাকেও যেমন আর ইনপুটকে নিঃসারক রোধ দিয়েও যেমন লিখতে পারি, আবার আর ইনপুটকে বিটা ইন্টু আর ই ড্যাশও লিখতে পারি, যেহেতু বিটা মাছ গ্রেটার দেন 1। তাহলে পরপর স্টেপগুলো আমরা ক্যালকুলেশনে করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাম্পলিফিকেশন কত গুণ হলো, আউটপুট আর ইনপুটের যে ভোল্টেজ রেশিও সেটা কত গুণ হলো সেটাই আমরা বার করতে চাচ্ছি। তার জন্য আমরা এখানে ফার্স্টে আউটপুট ভোল্টেজ কত বের করে রেখেছি, এবারে ইনপুট ভোল্টেজ বার করার আগে আমরা ইনপুট রোধটা বার করলাম। এইবার যেটা আছে যে আমরা এখন ইনপুট এসি ভোল্টেজটা কত সেটা দেখতে চাই। তাহলে দেখো ইনপুট এসি ভোল্টেজ, এটা আমি 2 নম্বর নাম দিচ্ছি। ইনপুট এসি ভোল্টেজ কত হবে সেটা যদি আমরা প্রথম একদম ওইভাবে লিখি যে ভি ইনপুট, এই যে ভি ইনপুট মানেই হচ্ছে কি না ভি ইজ ইকাল টু আই আর, তাহলে আর ইনপুট ইন্টু ইনপুট কারেন্ট ভি ইন্টু আই আর। তাহলে সেই ফর্মুলা থেকে আমি পেয়ে গেলাম ইনপুট কারেন্ট। এবার এখানে আমি মানগুলো বসাচ্ছি। এটার মান কত বলো, এটার মান হচ্ছে বিটা আর ই ড্যাশ আর আইবি। তাহলে ইনপুট এবং আউটপুট দুটোই পেলাম, এটাকে 3 নম্বর লিখলাম। এবারে আমাদের যেটা আমরা চাইছি যে অ্যাম্পলিফিকেশন, যেটা আমাদের মূল উদ্দেশ্য, বিবর্ধনটা কত হলো। তাহলে বিবর্ধন যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা এইভাবে লিখব। সুতরাং অ্যাম্পলিফিকেশন এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন কত হলো না ভি আউটপুট বাই ভি ইনপুট, এটাই হচ্ছে অ্যাম্পলিফিকেশন। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। ভি আউটপুট হচ্ছে মাইনাস বিটা আইবি ইন্টু আর সি, আর এখানে দেখো এটা যদি আমরা বসিয়ে দিই বিটা আর ই ড্যাশ আর আইবি, তাহলে সব যদি কেটে যায় তাহলে শুধু পড়ে থাকে কি না আর সি বাই আর ই ড্যাশ। এটাকে যদি রোধের রেসপেক্টে প্রকাশ করি সেটাকেও আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা যদি এইটাকে ইনপুটটাকে এইভাবে রেখে দিই, অর্থাৎ রোধের রেসপেক্টে যদি প্রকাশ করি তাহলে দেখো এভিটার আরেকটা, এটাকে আমরা একটা পেয়ে গেলাম দুটো রোধের রেশিও। অবশ্যই আমরা বলেছি যে আর সি বাই আর ই ড্যাশ। এবারে এভিটাকে আমি এইভাবে যদি প্রকাশ করি যে বিটা
ভি জিরো বাই ভি ইনপুট যেমন লিখছি, এখানে আমরা পেলাম বিটা আইবি আর সি, ভি আউটপুটটাকে লিখলাম, ঠিক আছে। আর ইনপুটটাকে আমি এইটা লিখছি, অর্থাৎ আইবি ইন্টু আর ইনপুট। এই পুরো বিটা দিয়ে আর লিখলাম না, তাহলে আইবি কাটলো, কি পড়ে রইলো মাইনাস বিটা ইন্টু আর সি বাই আর ইনপুট। তাহলে এই যে এভির ভ্যালুটা, এটা আমরা মনে রাখবো, এটা কি না, এটা হচ্ছে বিটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, অর্থাৎ তড়িৎ প্রবাহ গুণাঙ্ক। আর আরসি হচ্ছে কি, আরসি হচ্ছে তোমার রোধ, আউটপুট রোধ ডিভাইডেড বাই ইনপুট রোধ। তাহলে বোঝাই যাচ্ছে বিটা ইন্টু রেজিস্ট্যান্সের অ্যাম্প্লিফিকেশন। এটাকে আমরা এইভাবে ভাষায় যদি বলি যে বিটা ইন্টু রোধের বিবর্ধন, সেটাও কিন্তু আমরা ভোল্টেজ বিবর্ধন হিসাবে ব্যবহার করতে পারি। এবং এইভাবে যদি আমি একটা ট্রানজিস্টরের পরিবর্তে একাধিক ট্রানজিস্টর ব্যবহার করি, তাহলে এই বিবর্ধন গুণাঙ্ক কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তার মানে খুব অল্প সিগন্যাল দিয়ে আমি কিন্তু একটা অনেক বড় উচ্চ মানের ভোল্টেজ আমরা এইভাবে সার্কিট দিয়ে সহজেই পেতে পারি, এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। ছাত্রীরা, এখন আমরা স্পন্দক হিসাবে ট্রানজিস্টর কিভাবে ইউজ হয় বা এর কার্যনীতি কি সেটা পড়বো। স্পন্দক মানে হচ্ছে অসিলেটর। অসিলেটরের কাজ কি আমরা এক্ষুনি পড়বো, তার আগে একটু আমরা বিষয়টা ভালো করে বুঝে নিই যে এই স্পন্দক হিসাবে ট্রানজিস্টর ঠিক কি কাজ করবে। তাহলে দেখো, আমরা এক্ষুনি যেটা পড়লাম যে বিবর্ধক হিসাবে যখন ট্রানজিস্টর কাজ করছে, বিবর্ধকের কাজই হচ্ছে ইনপুট সিগন্যালকে আউটপুটে বহুগুণ বাড়িয়ে উৎপন্ন করা। এবং তোমরা এসি যখন পড়েছো, তোমাদের এসি এখন সিলেবাসে নেই, কিন্তু এসিতে খানিকটা হয়তো তোমরা বা পড়ে থাকতে পারো, প্রথম দিকে জানা যায়নি যখন, তখন হয়তো পড়েছো যে এসি সিগন্যালের বিভিন্ন টাইপের যে বর্তনীগুলো হয়, যেমন এলসি সার্কিট বা এলসি বর্তনী, অর্থাৎ আবেশক ও ক্যাপাসিটর অর্থাৎ ধারক বর্তনী যেটা, অর্থাৎ এলসি অনুনাদি যে বর্তনী, এর কাজ কি, এ কিন্তু সাইনোসয়েডাল বা সিম্পল হারমোনিক অসিলেশন উৎপন্ন করে। তাহলে একটা বিবর্ধক কি করছে, ইনপুট ভোল্টেজকে বহুগুণ বাড়িয়ে আউটপুটে দিচ্ছে, আর একটা এলসি বর্তনী বা এলসি সার্কিট, তার কাজ হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন উৎপন্ন করা। তাহলে আমরা যদি একটা এলসি সার্কিটের সঙ্গে একটা বিবর্ধক বা এলসি সার্কিটের থেকে উৎপন্ন যে সাইনোসয়েডাল যে অসিলেশন, তাকে যদি আমরা একটা বিবর্ধকের ইনপুটে দিই, তাহলে কি হবে, সেই এসি সাইনোসয়েডাল যে সিগন্যাল, সেটা কিন্তু বিবর্ধিত হয়ে আউটপুটে আমরা পাবো। এবং এই আউটপুটের এই যে অসিলেশনটা আমরা পাচ্ছি, সেই অসিলেশনের যদি কোনো শক্তি ক্ষয় না হয়, অর্থাৎ কোনো রকম যদি শক্তির অপচয় না হয়, তাহলে এই অসিলেশন কি হবে, বারবার ফিরে আসবে, অর্থাৎ অনির্দিষ্ট কাল পর্যন্ত অসিলেশনটা আমরা পাবো, একটা সিগন্যাল পাবো, এসি সিগন্যাল, এটা বহুগুণ বিবর্ধিত, এবং আমরা একটা অনির্দিষ্ট কাল পর্যন্ত একটা সাস্টেইন একটা সিগন্যাল পাবো। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। কারণ কি, কারণ হচ্ছে একটা শক্তি ক্ষয় হবেই, কারণ একটা রোধ আছে, রেজিস্ট্যান্স আছে, তা রোধের জন্য, বিকিরণজনিত ক্ষয়ের জন্য, এবং এই যে ধারকত্বগুলো আমরা ব্যবহার করছি, যে ধারকত্ব, সেই ধারকত্বের মধ্যে যে ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে, সেটার জন্য কিছু শক্তি ক্ষয় হয়। ফলে এতগুলো শক্তি ক্ষয়ের ফলে কি হয়, যে অসিলেশনটা ঘটে, সেটা কিন্তু ড্যাম্পড অসিলেশন হতে থাকে, অর্থাৎ তারা কিন্তু অবমন্দিত অসিলেশনে পরিণত হয়। তার ফলে কি হয়, এটা কিন্তু মানে সেই আমরা কন্টিনিউ সাস্টেইন ওয়েতে আমরা কিন্তু অসিলেশনটা পাই না, যেটা স্পন্দকের মেইন কাজ, যে একটা সাস্টেইন অসিলেশন তৈরি করা। তাহলে সেটা করার জন্য যেটা করতে হয়, যে এরকম একটা সার্কিট আমরা করি, যেটার কাজই হচ্ছে আউটপুটের যে একটা বেশ বড় সড়ো ভোল্টেজ, একটা বিবর্ধিত ভোল্টেজ, তার কিছুটা অংশ আমরা ইনপুটে সাপ্লাই করি। তার ফলে কি হয়, ওই যে শক্তিটা ক্ষয়ে গেল, সেটা কিন্তু ম্যানেজ হয়, এবং আবার কিন্তু অসিলেশনটা আবার একইভাবে হয়। অর্থাৎ এই যে আউটপুটের খানিকটা অংশ ইনপুটে ট্রান্সফার করা, এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। তাহলে এই পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে কিন্তু অসিলেশন যেটা ঘটছে, সেটাকে কিন্তু সাস্টেইন বা সুস্থিত করা হয়। তার জন্য কি করা হচ্ছে, আমরা যদি একটু সার্কিটটা দেখি, একটা এনপিএন ট্রানজিস্টর দেখতেই পাচ্ছি,
এলসি সার্কিটের সঙ্গে কানেক্টেড, এবং এই এলসি সার্কিটটা কোথায় করা হয়েছে, একটা বেস এবং এমিটারের সঙ্গে সংযোগস্থলে রাখা হয়েছে। ঠিক আছে, এইবার আরেকটা দেখো, যে কাপলিং করা হচ্ছে, অর্থাৎ আউটপুটের যে খানিকটা ভোল্টেজ ইনপুটে পাঠানো হচ্ছে, এই যে এটাকে আমরা নাম দিইনি, এটা হচ্ছে এল ড্যাশ। এবার এল আর এল ড্যাশের যে কম্বিনেশন, যে যুগ্ম মানে কাপল করা হচ্ছে, এদের মধ্যে যে কাপলিং করা হচ্ছে, সেই কাপলিং এর ফলেই কিন্তু আউটপুট থেকে ইনপুটে খানিকটা শক্তি যাচ্ছে, একটা কিছুটা সিগন্যাল আবার ফেরত যাচ্ছে, এবং তার ফলে আমরা সাস্টেইন কি পাচ্ছি, সিগন্যাল পাচ্ছি। আরো একটা জিনিস, এই যে অসিলেশনটা তৈরি হচ্ছে, তোমরা জানো এলসি সার্কিট থেকে যে অসিলেশন পাওয়া যায় তার ফ্রিকোয়েন্সি হয় 1/2 পাই √LC, এটা আমরা জানি। তাহলে এই অসিলেশনটা চলবে, এবং আরো যেটা ঘটবে, শক্তির এই যে পুনর্নিবেশ বা পজিটিভ ফিডব্যাক আমরা পাবো, তার ফলে কি হবে, এই পজিটিভ ফিডব্যাক তত গুণ বাড়বে যত এই কাপলিং ফ্যাক্টরটা, এই যে কাপলিং কোএফিসিয়েন্ট আছে, এই দুটোকে যে এল আর এল ড্যাশকে যে কাপলিং করা হচ্ছে, তাদের যে কোএফিসিয়েন্ট, এটাকে যত বাড়ানো হবে তত কিন্তু এই ফিডব্যাকটাও বৃদ্ধি পাবে। আর কি, আর যেটা আমরা মনে রাখবো, যে এই যে সাধারণ যে সিই মোডে যখন ট্রানজিস্টর কাজ করে, তখন ওই আমরা দেখলাম ফেজ ডিফারেন্সটা কত হলো, ইনপুট আর আউটপুটের মধ্যে পাই বা 180 ডিগ্রি। কিন্তু এই কাপলিং এর ফলে আরো 180 ডিগ্রি এক্সট্রা ফেজ কিন্তু হবে, অর্থাৎ 180 ডিগ্রি আরো কিন্তু ফেজের ডিফারেন্স ঘটবে। তাহলে দুটো মিলিয়ে মোট যে হচ্ছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। ফলে কি হচ্ছে, 360 ডিগ্রি সরণ ঘটার ফলে বা সুস্থিত স্পন্দন কিন্তু মানে প্রয়োজন হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা মোট 360 ডিগ্রি দশা সরণ হবে, যা সুস্থিত স্পন্দনের জন্য প্রয়োজন। তার মানে এই 360 ডিগ্রি যে দশা পার্থক্য হলো, তার ফলে একটা সাস্টেইন সিগন্যাল বা সাস্টেইন অসিলেশন আমরা এই সার্কিট থেকে কন্টিনিউ ওয়েতে পাবো। তাহলে বোঝা গেল, তাহলে এইভাবে কিন্তু একটা অসিলেটর হিসাবে ট্রানজিস্টর কাজ করে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট টপিকে। ছাত্রীরা, আমরা এখন দেখব ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসাবে কাজ করে, অর্থাৎ সুইচ হিসাবে ট্রানজিস্টরের কার্যনীতি এবং তার সার্কিট। আমরা একটা সার্কিটটা এঁকেছি। প্রথমেই আমাদের জানতে হবে সুইচ কি। যখন কোনো ডিভাইস কে কোনো একটা তড়িৎ বর্তনীকে তড়িৎ প্রবাহ শুরু করে, তখন যে তড়িৎ প্রবাহ শুরু বা বন্ধ করতে সাহায্য করে, অন বা অফ করতে সাহায্য করে, তাকেই আমরা সুইচ বলি এক কথায়। তাহলে এই যে সুইচ হিসাবে ট্রানজিস্টর কিভাবে কাজ করছে, সেটা যদি আমরা একটু ভাবি, সবসময় মনে রাখবো একটা যে কোনো ট্রানজিস্টর, এখানে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর রেখেছি, হ্যাঁ, সেই এনপিএন ট্রানজিস্টর বা যে কোনো ট্রানজিস্টর সবসময় কাট অফ রিজিয়নে যখন ক্রিয়াশীল হয়, তখন সে অফ হিসাবে কাজ করে, অর্থাৎ তখন সুইচটা খোলা। তাহলে কাট অফ রিজিয়ন, যখন সে কাট অফ রিজিয়নে থাকে, কাট অফ অঞ্চলে যখন ক্রিয়াশীল হয়, তখন সে অফ। 2 নম্বর হচ্ছে যখন সে সম্পৃক্ত অঞ্চলে ক্রিয়াশীল, সম্পৃক্ত অঞ্চলে ক্রিয়াশীল, তখন সে কিন্তু অন থাকে। ঠিক আছে, তাহলে একটা অফ আর একটা হচ্ছে অন। তাহলে এই অফে সে কি করে, অ্যাকচুয়ালি কি হয়, এবং অন অবস্থায় সে কি করে, সেগুলো আমি দেখবো। আচ্ছা, অফ মানে কি, সুইচটা অফ মানে বর্তনীর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ ঘটছে না, তার মানে আউটপুট বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ ঘটবে না। অন মানে কি, তখন আউটপুটটা সম্পূর্ণরূপে সক্রিয়, অর্থাৎ আউটপুট কারেন্ট পুরোপুরি ফ্লো করবে। আউটপুট কারেন্ট এখানে কি, আইসি। তাহলে আইসি থেকে সবসময় আইসি থেকে এই দিকে কারেন্ট আসবে, অর্থাৎ সংগ্রাহক থেকে নিঃসারকের দিকে তড়িৎ প্রবাহ ঘটবে। ঠিক আছে, এটাই হচ্ছে অন অবস্থার পরিচিতি। তাহলে আমরা যদি সার্কিটটা দেখে নিই, একটা সিই মোডে রয়েছে তোমার একটা এনপিএন ট্রানজিস্টর। সেই এনপিএন ট্রানজিস্টরের ইনপুটে রয়েছে একটা, ইনপুটে আমরা কি দেখতে পাচ্ছি, ইনপুটে রয়েছে একটা আরবি রেজিস্ট্যান্স, বেস রেজিস্ট্যান্স, আর তার সঙ্গে সঙ্গে ভিভিবি একটা বায়াস, যার সাহায্যে ফরওয়ার্ড বায়াসিং এ রাখা হয়েছে ইনপুটকে। আউটপুটে আরসি একটা রেজিস্ট্যান্স এবং ভিসিসির সাহায্যে তাকে রিভার্স বায়াসে রাখা হচ্ছে, আর V0 হচ্ছে আউটপুট ভোল্টেজ দেখানো হচ্ছে। তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আইবি কারেন্ট, এটা আউটপুট কারেন্ট হচ্ছে আইসি কারেন্ট, এটা আইই হচ্ছে কারেন্ট। আর এখানে একটা অ্যারো দিয়ে আমি দেখিয়েছি, ভিবিই হচ্ছে ইনপুট ভোল্টেজ, ভিসিই হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে এখন যদি আমি কারশফস ল ইনপুটের ক্ষেত্রে অ্যাপ্লাই করি,
তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমেই আমরা যেটা লিখতে পারি ভিবিবি মাইনাস আইবি ইন্টু আরবি মাইনাস ভিবি ইজ ইকাল টু 0, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এইবার আমরা যদি বিবি যেটা ইনপুট ভোল্টেজ, সেটা সমান সমান কি লিখতে পারি? আইবি আরবি প্লাস ভিবি। এবারে ভিবি কে আমরা কি লিখতে পারি? ভি ইনপুট লিখতে পারি। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক একইভাবে আউটপুটটা যদি আমরা লিখি, দেখতে পাচ্ছি ভিসিসি মাইনাস আইসি হচ্ছে আউটপুট কারেন্ট, আরসি হচ্ছে আউটপুট ভোল্ট রেজিস্ট্যান্স, আর ভিসিই হচ্ছে আউটপুট কারেন্ট, এটা হচ্ছে বায়াস কারেন্ট, এই বায়াস ভোল্টেজ ইজ ইকাল টু 0। তাহলে এটাকে যদি আমি আউটপুট ভোল্টেজকে একটা সাইডে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি এটা কি হয়ে যাচ্ছে? ভিসিসি মাইনাস কি করলাম কি একটা ভিসি ঠিকই তো করছি, ভিসিসি সমান সমান আইসি ইন্টু আরসি হলো। এইবার দেখো একে যদি আমি আউটপুট লিখি, তাহলে V0 সমান সমান ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে কিছুই না, কারশফস ল অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই এখানে ইনপুট ভোল্টেজগুলোকে লিখলাম, আউটপুট ভোল্টেজগুলোকে লিখে আমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2টা পাচ্ছি। এবারে আমাদের বক্তব্য হচ্ছে সব সময় মনে রাখবো এই যে ভিবি বেস এমিটার যে ভোল্টেজ, সেটা কিন্তু বিভিন্ন সেমিকন্ডাক্টরের জন্য এর মান বিভিন্ন হয়। যেমন সিলিকন আমরা জানি একটা সেমিকন্ডাক্টর, সেই সিলিকন সেমিকন্ডাক্টরের জন্য ভিবিইর মান অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.7 ভোল্ট। জার্মানিয়ামের জন্য এটা হচ্ছে 0.3 ভোল্ট। ঠিক আছে, তার মানে এই ভোল্টেজটা না দিলে তখন কিন্তু আউটপুট কারেন্ট পাওয়াই যাবে না। ঠিক আছে, তাহলে এখন এই যে দুটো সমীকরণ পেলাম, এখন আমরা দেখব ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভ আছে বা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যে বৈশিষ্ট্য, সঞ্চালক বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সে কি ঘটনা ঘটছে, কখন এ সুইচ অন হচ্ছে, কখন ওর সুইচ অফ হচ্ছে। তাহলে আমরা কাট অফ আর সম্পৃক্ত এটা মনে রাখবো, তাহলে আমাদের সুবিধে হবে। তাহলে দেখো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 আমাদের এই ব্যাপারটাতে সাহায্য করবে। তাহলে আমরা যখনই দেখব যে ভিবি এর ভ্যালুটা 0.7 এর কম, ভিবি এর ভ্যালুটা যখন 0.7 এর কম হচ্ছে, তখন কি হচ্ছে? তখন কিন্তু ভেতরে এই বাইরের আউটপুট যে কারেন্ট অর্থাৎ আইসি, এটা কিন্তু 0। অর্থাৎ যতক্ষণ না ভিবির মান 0.7 এর কাছাকাছি যাচ্ছে, ততক্ষণ কিন্তু আউটপুটে কোনো কারেন্ট চলাচল শুরুই হয় না। তাহলে এটা আমরা মনে রাখবো যে যতক্ষণ ভি ইনপুট, এই ইনপুট কারেন্টটাকে আমি ভিবি সমান না দিচ্ছি, তার কম দিচ্ছি, যতক্ষণ 0.7 ভোল্টের যতক্ষণ ভিবি লেস দ্যান 0.7 ভোল্ট হচ্ছে, ততক্ষণ আমরা কি করব? ততক্ষণ কিন্তু আইসিটা আউটপুট কারেন্টটা 0 হবে এবং এই সময় এটাকে আমরা কাট অফ রিজিয়ন বলবো। তখন কিন্তু সুইচটা অফ হিসাবে কাজ করবে। ঠিক আছে, তখন সুইচটা অফ, কোনো কার্যকারিতা হচ্ছে না, কারণ আউটপুটে কোনো রকম তড়িৎ প্রবাহ ঘটছে না। 2 নম্বর, এটা 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে ভিআই যখন জাস্ট ইকুয়াল টু মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.7 ভোল্ট হচ্ছে, অর্থাৎ 0.7 ভোল্ট সমান বা তার থেকে সামান্য বেশি হয়েছে, সেই সময় কি ঘটনা ঘটছে? সেই সময় অল্প পরিমাণের আইবি তৈরি হচ্ছে, অর্থাৎ বেস কারেন্ট পাওয়া গেল। এবারে বেস কারেন্ট যেই তৈরি হলো, আউটপুটে আইসি কারেন্ট ধীরে ধীরে বাড়তে শুরু করছে। এইবার আইসি কারেন্ট যখন বাড়ছে, আইসি যত বৃদ্ধি পাবে, এর গুণফলটাও তত বাড়বে এবং ভিসিসি মাইনাস এই অংশটা তত কি হবে? কমবে। তার মানে আইসি যত বাড়বে, আইসি যত বৃদ্ধি পাবে, তত কিন্তু আউটপুট ভোল্টেজ V0টা কমবে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কি করছে, ট্রানজিস্টর কিন্তু তখন যেহেতু আইসিটা বাড়ছে, ট্রানজিস্টর কিন্তু তখন
এমিটার কালেক্টর থেকে এমিটারে তড়িৎ প্রবাহ শুরু হয়ে গেছে, তার মানে সে কিন্তু সক্রিয় অঞ্চলে ক্রিয়াশীল থাকছে। এবং এই অবস্থাটায় আমরা আরো একটু যদি দেখি তাহলে তখন ভিওর ভ্যালুটা কিন্তু ধীরে ধীরে কমছে। এবারে 3 নম্বর, যখন এই বাড়তে বাড়তে এটা গ্রেটার দ্যান 1 ভোল্ট হবে, 1.0 ভোল্ট হয়ে যাবে, তখন কি হবে, তখন সে সম্পূর্ণরূপে পূর্ণ অবস্থায় বা স্যাচুরেট ওয়েতে ও কিন্তু তড়িৎ প্রবাহ ঘটছে ওর আউটপুটে, অর্থাৎ তখন ওর আইসির ভ্যালুটা ম্যাক্সিমাম, আইসিটা তখন সম্পৃক্ত। ঠিক আছে, একদম স্যাচুরেট ভ্যালুতে বা সম্পৃক্ত অবস্থায় ও কিন্তু কি করছে, তড়িৎ প্রবাহ মাত্রা ঘটাচ্ছে এবং আইসির তখন V0 ভ্যালুটা কি হবে, সর্বনিম্ন, কিন্তু প্রায় জিরো নয়, কখনোই জিরো হয়ে যায় না, সর্বনিম্ন। এই অবস্থায় ও সম্পূর্ণরূপে অ্যাক্টিভ, অর্থাৎ বদ্ধ সুইচ বা অন সুইচের মতন কিন্তু কাজ করছে। ঠিক আছে, তাহলে এখানে তখন সার্কিটটা কিন্তু অন থাকছে, তাহলে একদম কাট অফ রিজিয়ন, সম্পৃক্ত রিজিয়নে অন থাকছে। এগুলোকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি, ভি ইনপুটের সঙ্গে ভি আউটপুটের যদি গ্রাফটা আমরা আঁকি, যেটা আমাদের ভীষণভাবে দরকার, যেটা না হলে আমরা কিন্তু ভালো করে বুঝতে পারবো না। তাহলে ভি ইনপুট ভি আউটপুটের গ্রাফটা দেখি, তাহলে প্রথম অবস্থা ধরো এটা ভিসিস, এটা হচ্ছে ভিও, আচ্ছা এইটা হচ্ছে তোমার ভিসিসির ভ্যালু। তাহলে একদম ফার্স্ট ইনিশিয়ালে যখন কাট অফ রিজিয়ন, সেই কাট অফ রিজিয়নে কি হচ্ছে, কাট অফ রিজিয়নে আমরা মনে রাখবো এটা হচ্ছে ভিসিসির ভ্যালু, মানে ভিসিসি এই ও থেকে 0 থেকে ওটা ভিসিসি। ঠিক আছে, তাহলে কাট অফ রিজিয়নে যখন অফ, তখন আইসি 0, তখন তড়িৎ প্রবাহ নেই, অফ অবস্থায় আছে, তখন কিন্তু যেহেতু V0টা আইসি 0 মানে কি, ওই যে সমীকরণটা মুছে দিয়েছেন, তাহলে V0 ভ্যালু হচ্ছে ভিসিসি, তাহলে এই যে V0 ভ্যালু হচ্ছে ভিসিসি। তাহলে আমরা ওই অংশ অবধি গেলাম, মানে ততক্ষণ কারেন্ট পাবো না যতক্ষণ ও কি থাকবে, আমি এরকম ভাবেই আছি ডার্ক লাইন দিয়ে, যতক্ষণ এটা হচ্ছে কাট অফ, যতক্ষণ ওর ভ্যালুটা 0.7 এর থেকে কম হবে ততক্ষণ ওর মধ্যে দিয়ে আইসিটা 0 হচ্ছে, এটা মনে রাখবো, আইসিটা 0 হচ্ছে এই রিজিয়নে। ঠিক আছে, এইবার যখনই ও 0.7 এর থেকে বাড়বে, যে 2 নম্বর স্টেজ, 0.7 এর থেকে বাড়ছে বা সমান হচ্ছে, তখন আইসিটা ধীরে ধীরে বাড়ছে, আইবিটা যেহেতু তৈরি হয়েছে, এবং V0 ভ্যালুটা কমছে। তাহলে V0 ভ্যালুটা কমছে এবং এই কমাটা কিন্তু এই রকম ভাবে হবে, ধীরে ধীরে কমছে, কমতে কমতে যখন 1.0 কাছাকাছি এলো, 1.0 কাছাকাছি এলো, তখনও কিন্তু কি হলো, মিনিমাম হলো, কিন্তু স্যাচুরেশনে এলো, মিনিমাম হলো, এবং এই জায়গাটাতে আমরা বলবো এটা হচ্ছে তোমার স্যাচুরেশন বা সক্রিয় অঞ্চল, অ্যাক্টিভ রিজিয়ন, সক্রিয় সম্পৃক্ত অঞ্চল, সক্রিয় অঞ্চল বলবো। আর সম্পৃক্ত অঞ্চল হচ্ছে এইটা, যেখানে ওর ভ্যালুটা কিন্তু সম্পৃক্ত হলো, এই যে, ঠিক আছে, এবং সেই ভ্যালুটা সে কিন্তু V0টা সব থেকে কম। তাহলে এইভাবে একটা সুইচ কিন্তু কাজ করছে, যেখানে অন অবস্থায় ওর মধ্যে, অফ অবস্থায় কাট অফ রিজিয়নে কোনো তড়িৎ প্রবাহ ঘটছে না, অন অবস্থায় ওর মধ্যে দিয়ে সম্পূর্ণ সম্পৃক্ত হারে, অর্থাৎ সম্পৃক্ত আইসির ভ্যালু নিয়ে, কিন্তু সর্বোচ্চ আইসির ভ্যালু নিয়ে এবং সর্বনিম্ন V0 ভ্যালু নিয়ে সে কিন্তু তড়িৎ প্রবাহ ঘটাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে একটা সুইচ কাজ করছে এই সার্কিট, এবং এই গ্রাফটা অবশ্যই আমরা মেনশন করব। চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। ছাত্রীরা, আমরা এখন নাম্বার সিস্টেম পড়বো। নাম্বার সিস্টেম অনেকেই হয়তো জানো, কম্পিউটার যারা করে থাকো তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মোটামুটি জানো, খানিকটা বেশ কিছু তোমাদের জানা উচিত। যাই হোক, আমরা নাম্বার সিস্টেমের প্রথম যে নাম্বার সিস্টেম, অর্থাৎ বাইনারি সিস্টেম, ডেসিমাল সিস্টেম, যেটা আমরা ছোটবেলা থেকে ক্লাস 4-5 থেকেই শিখছি যে ডেসিমাল সিস্টেমটা কি, এবং এখান থেকে একটা কোনো ডিজিটকে 3 ডিজিট বা 2 ডিজিট বা 1 ডিজিট, যে কোনো ডিজিটকে আমরা কিভাবে ডেসিমালে কনভার্ট করতে পারি সেটা আমরা জানি। তাহলে প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেম বা ডেসিমাল প্রসেস আমরা বলতে পারি।
যেমন ধরো একটা নাম্বার আমরা যদি বলি 535, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ডেসিমাল সিস্টেমের বেস কি? 10, অর্থাৎ নিধান হচ্ছে 10 এবং এর যে 10টা নাম্বার আছে সেটা কি কি, প্রতীক, যেটা আর কি প্রতীক বলি আমরা, সেটা হচ্ছে 0 থেকে 9 অবধি সংখ্যাগুলোকে। তার মানে এই 0 থেকে 9 অবধি সংখ্যাগুলো হচ্ছে 10-এর বিভিন্ন ঘাত, এবং যে কোনো সংখ্যাকে আমরা এই 10-এর বিভিন্ন ঘাতের সাহায্যে প্রকাশ করতে পারি। যেমন 535 একটা ডেসিমাল নাম্বার যদি আমরা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, সবসময় লেফট থেকে শুরু করে রাইটে আসবো, এবং এটা হচ্ছে তোমার 0 1 2। তাহলে এটাকে লেখা যায় 5 into 10 to the power 2 plus 3 into 10 1 plus 5 into 10 to the power 0 হলো। তাহলে এটা কত হয়? 500, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে 5, তাহলে এটা হয় 535। তাহলে এইভাবে আমরা একটা ডেসিমাল নাম্বারকে চিনতে শিখেছি। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম সেটা কি না, এখানে বাইনারি সিস্টেমে বা দিক পদ্ধতি বলা হয়। এই দিক পদ্ধতি বা বাইনারি সিস্টেমে দুটো ডিজিট ব্যবহার করা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, আর এখানে যে বেস বা নিধান আছে সেটা হচ্ছে 2। তাহলে ধরো 0 আর 1 দিয়ে আমরা যে কোনো, আমরা যদি একটা কম্বিনেশন করি, ধরো 1 1 0 1 0, এরকম একটা, এটা একটা বাইনারি সিস্টেমের নাম্বার। তাহলে এটাকে যদি আমি মানে দেখতে চাই এটা আসলে আমাদের ডেসিমাল সিস্টেমের কোন নাম্বারটা, তাহলে আমরা কিভাবে দেখব? তাহলে ওই একইভাবে 2-এর বিভিন্ন ঘাতে আমরা ওটাকে লিখব। এই যে 0 1 2 3 4, তাহলে 1 into 2 to the power 4 plus 1 into 2 to the power 3 plus 0 into 2 square plus 1 into 2 1 plus 0 into 2 0, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে সংখ্যাগুলো, নাম্বারগুলোকে যদি দেখি, 2 to the power 4 মানে কত? 16, 8 0 1 সরি, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 0, তাহলে কত হয়? 16 আর 8 হচ্ছে 24 আর 2 26, 26। তাহলে 6 তাহলে 26 কে আমরা বাইনারি সিস্টেমে যদি 1 আর 0 শুধুমাত্র এগুলোকে বিটস বলে, এই বিটসের সাহায্যে যদি লিখি তাহলে সেটা হবে 1 1 0 1 0। তাহলে বোঝা গেল দুটো সিস্টেমের কথা বললাম। এবার একটা থেকে আরেকটাতে কনভার্ট করব কি করে। আচ্ছা, এখানে আমি পয়েন্টের কথা বলিনি। পয়েন্ট হলে যেটা হবে, ধরো আমি যদি বলি 25.35, এটাকে যদি আমি প্রকাশ করি, এখানে আমরা কি জানি, পয়েন্ট 25 মানে হচ্ছে 2 into 10 to the power 1 plus 5 into 10 0, আর এখানে কি হবে, এখানে হবে 3 into 10 to the power minus 1 plus 5 into 10 to the power minus 2। তার মানে কিছুই না, পয়েন্টের পর আমরা ঘাতটা ওই সংখ্যাগুলো সেমই থাকবে। ফার্স্ট পজিশনের জন্য -1, সেকেন্ড পজিশনের জন্য -2, থার্ড পজিশনের জন্য -3, এগুলো আমরা শিখেছি। ঠিক একইভাবে এখানে যদি পয়েন্ট থাকতো, ধরো আমি সহজ দিই একটা 101.11, তাহলে এটা কি লিখতাম? ওই একইভাবে 1 into 2 to the power square, 0 into 2 1 1 into 2 0, এবারে 1 into 2 to the power minus 1, পরেরটা হবে 1 into 2 to the power minus 2। তাহলে এইভাবে আমরা যত পয়েন্টের পরে যাব -1 -2, এইভাবে কিন্তু আমরা সংখ্যাটাকে আবার কনভার্ট করলে ডেসিমেলে পেয়ে যাব। ঠিক আছে, এবারে একটার থেকে আরেকটায় যাব কি করে, কনভার্সেশনটা কিভাবে হবে, কনভার্টটা আমি কি করে করব। তাহলে ডেসিমেল থেকে তো কিভাবে কনভার্ট হবে বাইনারিতে, সেটা আমরা চলো দেখে নিই। তাহলে প্রথমেই যেটা করতে হবে, যে একটা এই বাইনারি থেকে কি করে ডেসিমেলে গেল এটা আমরা শিখে গেছি। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি আমরা ধরো করি
দশমিক থেকে কি করে আমরা বাইনারিতে যাব সেটা যদি আমরা দেখি, তাহলে দেখো প্রথমেই একটা কোনো সংখ্যা আমরা ধরো নিচ্ছি, ধরো 225, এই সংখ্যাটাকে নিলাম। এবার এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, বারবার 2 দিয়ে ভাগ করতে হবে। আমরা এভাবে লিখবো, ঠিক আছে? 2 দিয়ে যদি ভাগ করি, 2 একে 2, 2 একে 2, 2 2 4, তাহলে হচ্ছে একটা 1 কিন্তু, আচ্ছা আমি এইভাবে যদি করি 225, তাকে আমরা কি কি করছি, 2 দিয়ে ভাগ করছি। ভাগ করার পর যেটা পাবো সেটা এখানে লিখবো, এদিক থেকে রাইট সাইড থেকে শুরু করছি, আর ভাগ শেষটাকে তলায় লিখবো, ঠিক আছে? তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 একে 2, 2 একে 2, 2 দিয়ে 4, এখানে ভাগ শেষ কত হচ্ছে 1। পরেরটাতে আবার একে 2 দিয়ে ভাগ করব, 2 5 10, ঠিক আছে? 2 5 10, 2 6 12, এখানে আমি পাচ্ছি 0, কোনো ভাগ শেষ নেই। একে আবার 2 2 4, 2 8 16, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করলে 14 2 28, ভাগশেষ 0। 7, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 3 6, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলে 2 1 2, ভাগশেষ 1। আর 1 দিয়ে 2 দিয়ে যদি ভাগ করি 2 0 0, তাই তো, 2 0 0, ভাগশেষ হচ্ছে 1। এবারে আমরা যখন সাজাবো জিনিসটাকে, তখন আমরা কিন্তু রাইট সাইড থেকে সাজাবো। তার মানে 225 কে, যেটা ডেসিমাল নাম্বার, তাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, সেটা হচ্ছে 1 1 1 0 0 0 1। এটাই হচ্ছে তোমার বাইনারি নাম্বারে আমি কনভার্ট করলাম, ঠিক আছে? এবার এটাকে তুমি যদি মেলাতে চাও যে সঠিক হলো কিনা, তাহলে ওই একই নিয়ম, 1 2 3 4 5 6 7, তাহলে 1 into 10 to the power 6, 2 to the power 6, 1 into 2 to the power 5, 1 into 2 to the power 4, 0 into, এরকম করে যদি দেখো তাহলে কিন্তু ভাঙলে 225ই হয়। তাই এরকম তোমরা কিন্তু বিভিন্ন ভাবে করতে পারো। তাহলে এইভাবে আমরা দশমিক থেকে দিক এবং দিক থেকে দশমিকে কনভার্ট করতে পারি। আর যদি, আচ্ছা এটা যদি একটা পয়েন্ট থাকতো, ধরো 0.25, এটাকে আমরা কিভাবে দিকে কনভার্ট করতাম, তাহলে ওখানে আমরা কি করতাম, 2 দিয়ে গুণ করতাম। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে গুণ করলে আমরা ঠিক এইভাবে লিখবো জিনিসটা, 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 0.50। তখন এখানে পয়েন্টের আগে 0ই আছে, তাহলে এখানে আমরা 0 লিখবো, ঠিক আছে? ঠিক একইভাবে আবার 0.5 কে 2 দিয়ে গুণ করব, তাহলে হবে 1.0। তাহলে পয়েন্টের আগে কত আছে, 1 আছে। আবার 1 কে আমি 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে 1 কে 2 দিয়ে, আচ্ছা না, এটাকে আর গুণ করার দরকার নেই। 1.0, তাহলে 1 হয়ে গেল, এখানেই শেষ। তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে 01, মানে 0.25টা হয়ে যাবে। আমরা লিখতে পারি যে ওটা হয়ে যাচ্ছে 0.01, ঠিক আছে? এইভাবে আমরা একটা কনভার্ট করতে পারি। তোমরা কয়েকটা প্র্যাকটিস করলে আশা করি এগুলো খুব ভালো করে তৈরি হয়ে যাবে। তাহলে বাইনারি সিস্টেম টু ডেসিমাল সিস্টেম, ডেসিমাল টু বাইনারি, এবং পয়েন্টের যে কনভার্সেশন, সেটা কিন্তু আমরা ভালো করে প্র্যাকটিস করব। চলে যাচ্ছি আমাদের লাস্ট টপিক। ছাত্রীরা, আমরা এখন লজিক গেট করব। লজিক গেট বা যুক্তিদ্বার, এটার অর্থ কি? অর্থাৎ আমরা অনেকগুলো ইনপুট, একাধিক ইনপুট ব্যবহার করে একটা আউটপুট সিগন্যাল পাবো, এবং যেটা একটা লজিক মেনে হবে, ঠিক আছে? যেরকম ধরো একটা ইলেকট্রনিক যে কোনো বর্তনী বা ইলেকট্রনিক যে সার্কিট, এখানে এক বা একাধিক তার ব্যবহার করে যুক্তিযুক্ত আউটপুট আমরা বা সিগন্যাল পাবো, এবং এর ফলে আমরা আউটপুট সংকেতকে অ্যানালিসিসও করতে পারবো। সেই রকম যে দ্বার বা সিস্টেম, তাকেই লজিক গেট বলছে। এবার একটু বলি যে এই যে লজিক গেট, এ আসলে কি না, এখানে বুলিয়ান অ্যালজেব্রা আছে, অর্থাৎ বীজগাণিতিক বুলিয়ান যে বীজগণিত রয়েছে, সেই বীজগণিত প্রক্রিয়াগুলোকে কিন্তু
এরা ফলো করে। লজিক গেট কিন্তু এই বীজগণিত প্রক্রিয়াগুলোকে সম্পাদন করে এবং এখানে যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই এদেরকে লজিক গেট বা লজিক বর্তনী বলা হয়। লজিক বর্তনীর দু ধরনের সিস্টেম হয়, একটা হচ্ছে পজিটিভ লজিক গেট, একটা নেগেটিভ লজিক গেট। যেখানে পজিটিভে ক্ষেত্রে কোনটা না, যখন উচ্চ অবস্থাকে 1 দিয়ে প্রকাশ করা হয় আর নিম্ন অবস্থাকে 0 দিয়ে প্রকাশ করা হয়। আর ঋণাত্মকের ক্ষেত্রে উচ্চকে 0 আর নিম্নকে 1 দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, কিন্তু আমাদের বেশিরভাগই আমরা দুটোই ব্যবহার করা হয়, ধনাত্মক গেট নিয়েই কথা বলবো। আর একটা যেটা আমরা মনে রাখবো যে আমরা বিভিন্ন ধরনের যে গেটগুলো এখন আমরা আলোচনা করব, তার মধ্যে আছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই তিনটে গেটকে বলা হয় মৌলিক লজিক গেট, প্রাইমারি লজিক গেট বা বেসিক লজিক গেট। এরা সবাই কিন্তু বেসিক লজিক গেটস। কেন না, এই তিনটে লজিক গেট ইউজ করে আমরা অন্য সব ধরনের লজিক গেট তৈরি করতে পারি, তাই এদেরকে বলা হচ্ছে বেসিক লজিক গেট। এছাড়াও আরো দুটো লজিক গেট, যেমন হচ্ছে নর গেট আর ন্যান্ড গেট। একে বলা হচ্ছে সার্বজনীন লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট। কারণ কি না, এই তিনটেকে ব্যবহার করে আমরা এই দুটো তো যেমন পাই, সেরকম ন্যান্ড গেট এবং নর গেটকে একাধিকবার বিভিন্ন কম্বাইন্ড ভাবে ব্যবহার করেও কিন্তু আমরা অন্যান্য গেট তৈরি করতে পারি। তাই এদেরকে কিন্তু ইউনিভার্সাল লজিক গেট বলা হয়ে থাকে। তাহলে চলো এক এক করে আমরা দেখে নিই। এই লজিক গেটের সিস্টেমটা খুবই সহজ। একটা ট্রুথ টেবিল থাকে, এর সিম্বল থাকে এবং পরীক্ষায় কিন্তু ট্রুথ টেবিল আসে এবং সার্কিট বলতে এর সিম্বলটাকে দিতে বলে যে কিভাবে সিম্বলটা আসছে, এবং এই বুলিয়ান অ্যালজেব্রার প্রকাশটা কিন্তু প্রকাশ করতে বলে। তাহলে দেখো আমরা ফার্স্টেই চলে যাব অর গেটের কথায়। অর গেট আর কিছুই না, দুটো ইনপুট থাকবে এই অর গেটে এবং অর গেটের বুলিয়ান যে অ্যালজেব্রা যেটাতে কাজ হচ্ছে, যেটা সম্পাদন করছে, সেটা আমরা দেখব। তাহলে অর গেট আর কিছু, তার প্রতীক চিহ্ন হচ্ছে এরকম। এ বি যদি ইনপুট হয়, সি হচ্ছে আউটপুট। সি সমান সমান একে বুলিয়ান অ্যালজেব্রা যদি প্রকাশ করি a প্লাস বি, এটাই হচ্ছে অর গেট। এর ট্রুথ টেবিল কি হবে? সত্য সারণী। ট্রুথ টেবিলে আমরা দেখব এরকম ভাবে অলওয়েজ ট্রুথ টেবিল করব। ট্রুথ টেবিলে একটা ভুল মানে পুরোটাতে কোনোটাতেই তোমরা নাম্বার পাবে না, ফলে সবটা কিন্তু সঠিক করতে হবে। ইনপুট, আউটপুট, ইনপুটে হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি, এ প্লাস বি। তাহলে আমরা কি লিখব? যখন এ উচ্চ অবস্থায় অর্থাৎ A1 আর বি নিম্ন অবস্থায়, তখন বি হচ্ছে 0। তাহলে a প্লাস বি কত হবে? 1 প্লাস 0, বুলিয়ান অ্যালজেব্রা সেটা হচ্ছে 1 হয়। ঠিক একইভাবে বি যখন উচ্চ অবস্থায়, এ যখন নিম্ন অবস্থায়, তখন উল্টোটা, এবং সেখানেও হচ্ছে আউটপুটে আমি 1 পাবো, উচ্চ অবস্থা পাবো। আচ্ছা, দুটোই যখন উচ্চ অবস্থায় তখন আমরা আউটপুটে উচ্চ অবস্থা পাবো, এবং দুটোই যখন 0 তখন কিন্তু আউটপুটে আমরা নিম্ন অবস্থা পাবো। এই বিষয়টাকে উচ্চ অবস্থা নিম্ন অবস্থা না বলে যদি আমরা এইভাবে একটা সার্কিট আঁকি, যেখানে আমি সার্কিটটা একটু ছোট্ট করে তাড়াতাড়ি আঁকছি। দেখো, একটা চাবি, পরপর দুটো চাবিকে আমরা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়ে রেখেছি। দুটো কি আছে যেন, সেই কিগুলোকে সমান্তরাল সমবায় রাখা হয়েছে। ঠিক আছে, এইবার এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, আর আউটপুটে আমরা সি পাবো। এই আউটপুট হচ্ছে এই ল্যাম্পটা জ্বলবে নিভবে। ঠিক আছে, সিম্বলটা দিয়ে দিই। তাহলে এখানে আমি আউটপুটটা পাবো। তাহলে এই অবস্থায় যখন 1 0 হচ্ছে, তার মানে কি এ সুইচটা অন আছে আর বি সুইচটা খোলা। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? তড়িৎ প্রবাহ তখন এইভাবে হবে, এ দিক দিয়ে হবে।
এবং সি হচ্ছে আমি সিটাকে জ্বলতে দেখবো, অর্থাৎ উচ্চ অবস্থায় বা তড়িৎ প্রবাহ ঘটবে 1 পাচ্ছি। ঠিক একইভাবে এ যখন 0 আর বি যখন 1, তাহলে বি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে এই পথে, এবং এ সিটাকে আমি আউটপুটটাকে 1 পাবো। কিন্তু দুটোই যখন 0 বা দুটোই যখন বন্ধ, তখনও দুটোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, লাস্টে আমি 1ই পাবো। আর দুটোই যখন খোলা 0, দুটোই হচ্ছে কি 0, অর্থাৎ কি দুটো খোলা, তখন আমি কিন্তু সিতে কি পাচ্ছি 0 পাচ্ছি, অর্থাৎ তখন সি কিন্তু কোনো তড়িৎ প্রবাহ ঘটছে না, বাল্বটা জ্বলবে না। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা অর গেটকে প্রকাশ করি, তার সিম্বল, তার সার্কিট এবং তার ট্রুথ টেবিল। চলে যায় এরপর হচ্ছে তোমার অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি? আচ্ছা, অ্যান্ড গেটের সিম্বলটা কিরকম হয়? অ্যান্ড গেটটা এরকম ভাবে আমরা সিম্বলটা আঁকি, দুটো ইনপুট একটা আউটপুট, এ বি সি, সি ইজ ইকুয়াল টু এ ডট বি। ঠিক আছে, তাহলে এখানে বুঝতেই পাচ্ছি, তাহলে আউটপুটটা যদি আমি একটুখানি বড্ড ছোট ছোট করে লিখেছি, যাকে তাহলে দেখো আমরা সি সমান সমান এ ডট বি লিখছি, এবং পরপর যদি আমরা লিখি পরিষ্কার করে, তাহলে ইনপুট হচ্ছে এ হচ্ছে উচ্চ, বি নিম্ন, 1 0, তাহলে 1 ইন্টু 0 0, বুলিয়ান অ্যালজেব্রায় 0 ইন্টু 1 0, 1 ইন্টু 1 1, 0 ইন্টু 0 0। তাহলে দেখতে পাচ্ছি একমাত্র যখন দুটো ইনপুটই উচ্চ অবস্থায় থাকবে তখনই আমি আউটপুটে 1 পাচ্ছি বা উচ্চ অবস্থা পাচ্ছি বা 1 পাচ্ছি। কিন্তু অন্য যে কোনো সিচুয়েশনে যে কোনো একটা যদি 1 বা যে কোনো একটা যদি 0 হয় বা দুটোই যদি 0 হয়, তাহলে কিন্তু আমরা সব সময় এখানে আউটপুটে 0 পাচ্ছি। তাহলে এটা যদি সার্কিট আমরা আঁকতে চাই, তাহলে এটা কিরকম হওয়া উচিত? দুটো চাবি যেন শ্রেণী সমবায়ে পরপর যুক্ত আছে। তাহলে যে কোনো দুটো খোলা থাকলে তো কারেন্ট যাবেই না, একটা খোলা থাকলো আর একটা বন্ধ থাকলেও তখনও কারেন্ট যাবে না। একমাত্র কারেন্ট যাবে যখন দুটোই কি বন্ধ থাকবে, দুটোই যখন বন্ধ থাকবে তখনই কারেন্ট যাবে, এবং আমি আউটপুটে তখন 1 পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা কি করতে পারি না, ট্রুথ টেবিলটাকে ব্যাখ্যা করতে পারি। লাস্ট হচ্ছে সার্কিটটা কি, নট গেট। নট গেট বা এটাকে একটা ইনভার্টারও বলি। এখানে আমরা একটা ট্রানজিস্টর ব্যবহার করে থাকি। এই নট গেটকে প্রকাশ করার জন্য একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়। একটা এনপিএন ট্রানজিস্টরকে নট গেটে ব্যবহার করা হয়। সিম্বলটা কিরকম? এর সিম্বলটা হচ্ছে ত্রিভুজের মতন, আর এর একটাই ইনপুট, এর একটাই আউটপুট। তাহলে বি ইজ ইকুয়াল টু এ বার, যেখানে আমরা ইনপুটে যখন উচ্চ অবস্থা থাকবে আউটপুটে নিম্ন অবস্থা, ইনপুটে যখন নিম্ন অবস্থা আউটপুটে উচ্চ অবস্থা, মানে আমি ইনপুটে যা দেব তার উল্টোটা আউটপুটে পাবো। এটাই হচ্ছে তোমার ইনপুট আউটপুটের ট্রুথ টেবিল। তাহলে এই ট্রুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি তাহলে 0 যখন A1 আর A যখন 1 তখনও 0। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা ট্রানজিস্টর ব্যবহার করে ইনভার্টার হিসাবে কাজ করাতে পারি। এরপর যে গেটটা আছে সেটা হচ্ছে নর গেট। নর গেট হচ্ছে একটা কম্বাইন গেট, যেখানে অর আর নট গেট দুটোকে ব্যবহার করে নর গেট তৈরি করা হয়। তাহলে অর গেট আর নট গেট এই দুটোকে ব্যবহার করে আমরা নর গেট পাচ্ছি। ঠিক আছে, তাহলে দুটো বেসিক লজিককে ইউজ করে আমরা একটা ইউনিভার্সাল লজিক গেট পাচ্ছি। এবারে এটার যদি ট্রুথ টেবিল আমরা দেখি, অর্থাৎ এটার যদি আমরা সিম্বল দেখি, একটা অর গেটের সিম্বল আমরা জানি এরকম, দুটো ইনপুট। আচ্ছা, এর আউটপুটটাকে একটা নট গেটের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো, এবং আমরা একটা আউটপুট পেয়ে গেলাম, এটা এ বি, এর বাইরে আমরা পাই a প্লাস বি। তাহলে এখানে যখন এর ইনপুটে a প্লাস বি গেল,
এর আউটপুটে পেয়ে যাব কি সি ইজ ইকাল টু এ প্লাস বি এর বার। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা টেবিলটা করি তাহলে কি করব দেখো, এ বি ইনপুট আউটপুট অবশ্যই লিখবো, ইনপুট আউটপুট লিখলাম, এটা হচ্ছে এ প্লাস বি এর বার। তাহলে আমরা যদি পরপর দেখি এর ইনপুট গুলো আর আউটপুট গুলো, তাহলে আমাদের ট্রুথ টেবিল তৈরি হয়ে যাবে। কিরকম, 0 1, তাহলে 0 প্লাস 1 কি হওয়া উচিত, 0 প্লাস 1 1 হয়, তাহলে 1 বার হচ্ছে 0, 1 0, 1 প্লাস 0 1 হয়, 1 বার হচ্ছে 0। আচ্ছা 1 1, 1 প্লাস 1 1, সেটা হচ্ছে 0, আর 0 0, 0 প্লাস 0 0, সেটা হচ্ছে 1। তাহলে আমরা একমাত্র যখন দুটোই লো বা নিম্ন অবস্থায় থাকবে তখনই আমি আউটপুটে কি পাবো, 1 পাবো বা উচ্চ অবস্থা পাবো। এটাই হচ্ছে নর গেট, আর বাকি সব সিচুয়েশনে আমি আউটপুটে 0 পাবো। লাস্ট যে গেটটা আছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট কি অ্যান্ড এবং নট গেটকে মিলিয়ে আমরা ন্যান্ড গেট পাচ্ছি, ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট আর নট গেট মিশিয়েই তৈরি হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এর সার্কিটটা সিম্বলটা কিরকম হবে, এর সিম্বলটা হবে একটা অ্যান্ড গেটের সিম্বল, তার আউটপুটটা একটা নট গেটের সঙ্গে ইনপুটে যুক্ত করে দেওয়া হলো, আমরা একটা আউটপুট পাচ্ছি। তাহলে এ বি, তাহলে এখানে পাওয়া যাচ্ছে এ ডট বি, আর এখানে পাওয়া যাচ্ছে সি ইজ ইকাল টু এ ডট বি বার। ঠিক আছে, এবার এখানে যদি বা এ ডট বি বা এ বি বার, এখানে যদি আমরা আউটপুটটাকে এভাবে লিখি এ বি বার, তাহলে দেখো যখন 0 আর 1 তখন কি সিচুয়েশন হবে, 0.1 মানে হচ্ছে 0, তাহলে 0 বার মানে কি 1, 1 0, একইভাবে 1 1 1 এ 1, তার বার কি হবে 0, আর 0 0 তে হচ্ছে তোমার 0, তার বার হয়ে যাবে 1। তাহলে তিনটে পজিশনে আমি উচ্চ অবস্থা, আর একটাতে যখন দুটোই উচ্চ অবস্থায় থাকবে তখন আমরা কি পাচ্ছি, বাই আউটপুটে 0 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন যে লজিক গেটগুলো আছে তাদের ট্রুথ টেবিল এবং সিম্বলগুলোকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করব। আর এগুলোকে কম্বাইন করে যখনই কোনো ট্রুথ টেবিল করতে দেবে তোমরা খুব সহজেই, বেসিকগুলো জানা থাকলে সহজেই সেগুলো কিন্তু পারবে। আর লাস্ট যেটা আছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, তার ব্যবহারের সুবিধা আমরা সবাই জানি যে খুব স্মল সাইজ বলে এখানে অনেক কিছু কার্যকারিতা তোমার ওখানে সম্ভব, মানে ক্ষমতা খুব কম লাগে, সহজে পুনঃস্থাপন করা যায়, উষ্ণতার চরম পরিবর্তনেও ব্যবহার করা যায়, এগুলো হচ্ছে ওর সমস্ত অ্যাডভান্টেজগুলো। আর কি, খুব ছোট, ওজন কম হওয়ায় খুব সহজেই সেটা ফিট হয়ে যায়, চিপ বসানো যায় এবং তার ফলে খুব সহজলভ্য হয় জিনিসপত্রগুলো। আর কিন্তু এর কিছু ড্রব্যাকসও আছে, সেগুলো কি কি না, আইসির কোনো উপাদান অকার্যকর হলে সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেলে সেটাকে কিন্তু আবার মানে নতুন করে ব্যবহার করা সম্ভব হয় না। উচ্চ ক্ষমতার আইসি তৈরি করা সম্ভব হয়নি। আইসিতে কি হয় না, ট্রান্সফরমার গঠন করা যায় না, আর উচ্চ ধারকত্ব এখানে গঠন করা সম্ভব নয়। তাহলে এই ড্রব্যাকসগুলোও কিন্তু আইসির রয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো করে পড়বে। এখান থেকে প্রত্যেক বছর ভালো ভালো প্রশ্ন আসে, যে অংশগুলোতে তোমাদের জোর দিতে বলেছি তোমরা সেই অংশগুলোতে জোর দিয়ে পড়বে। আর এরপরে তো আমাদের যেহেতু সিলেবাস শেষই হয়ে গেল, তোমাদের নতুনভাবে পড়তে গিয়ে বা কোনো কিছু সলভ করতে গিয়ে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।